আজকে ভিডিওতে রায়বাটির প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 4 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। একে আছে প্রাচীনতম বেদ হলো, এটা হবে ঋগ্বেদ। 2 10 রাজার যুদ্ধে জয়ী হন, এটা হচ্ছে সুদাস হবে। 3 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল, এটা হচ্ছে অসমক। 4 তৃতীয় বৌদ্ধ সংহতি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। 5 আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল, এটা ব্যাবিলনে হবে। এরপরে 6 শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। এরপর 2 গেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল, এটা রামায়ণ ও মহাভারত হবে। 2 বজ্জীদের রাজধানী ছিল, এটা বৈশালী। 3 জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা 24 জন। 4 ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন, এটা মেগাস্থিনিস। 5 কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। এরপর 3 দেখে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী কী? এর উত্তরটি হলো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো, এক হচ্ছে বুদ্ধ, 2 ধর্ম ও 3 সংঘ। এরপর 2 দেখে আছে কুষাণ কারা, তাদের সেরা রাজা কে? এর উত্তরটি হলো মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়, এরা বর্তমান আফগানিস্তান ও ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থান করতে থাকে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গোষ্ঠী ছিল ইউএঝি গোষ্ঠী। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কু এই ওয়াং, যারা ব্যাকট্রিয়ার উপর আধিপত্য স্থাপন করেছিলেন। ভারতীয় ইতিহাসে এদের কুষাণ নামে অভিহিত করা হয়েছে। কুষাণদের সেরা রাজা ছিলেন প্রথম কনিষ্ক। 3 আছে অষ্টাঙ্গিক মার্গ কী? এর উত্তরটি হলো গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ, অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো, 1 হচ্ছে সৎ বাক্য, 2 সৎ কার্য, 3 সৎ জীবিকা, 4 সৎ চেষ্টা, 5 সৎ চিন্তা, 6 সৎ চেতনা, 7 সৎ সংকল্প ও 8 সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। এরপরে 4 দিকে আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে টিকা লেখো, চতুরাশ্রম। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। এরপর গার্হস্থ্যাশ্রম গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। বানপ্রস্থাশ্রম সংসারে দায়িত্ব থেকে মুক্তি হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। এরপর সন্ন্যাসাশ্রম শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এরপরে 2 আছে মহাবিনিষ্ক্রমণ বলতে কি বোঝো? এর উত্তরটি হলো সংসারের মায়া মমতা স্নেহবন্ধন ত্যাগ করে পরমার্থ লাভ ও মানুষের প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধ 30 বছর বয়সে সবার অগোচরে গভীর রাতে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। বৌদ্ধশাস্ত্রে তার এই সন্ন্যাস ব্রত গ্রহণকেই মহাবিনিষ্ক্রম নামে পরিচিত। এরপরে 3 দিকে আছে অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে, ওই গ্রন্থ থেকে কি জানা যায়? এর উত্তরটি হলো অর্থশাস্ত্র বইয়ের লেখক কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্র বইয়ের বিষয় অর্থশাস্ত্র টাকা কড়ি নিয়ে লেখা বই নয়, অর্থশাস্ত্র রাজনীতি নিয়ে লেখা বই। রাজার কি করা উচিত ও রাজার কাজের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা আছে অর্থশাস্ত্রে। অর্থশাস্ত্র থেকে মৌর্য আমলে ইতিহাস জানা যায়। অর্থশাস্ত্রে লেখা আছে, 1 রাজা হলেন দেশ শাসনের কাজে নিযুক্ত।
প্রধান ব্যক্তি, দেশের মধ্যে রাজার কথাই শেষ কথা। 2, রাজার প্রয়োজনে ছলচাতুরিও করতে পারেন। এরপরে 4 লেগে আছে গঙ্গাহৃদয় সম্বন্ধে কি জানো? গ্রিক ও রোমান সাহিত্যে মগধের পূর্ব দিকে গঙ্গাহৃদয় নামে এক শক্তিশালী রাজ্যের উল্লেখ আছে। এর রাজধানী ছিল গঙ্গা বা গ্যাঙ্গে বন্দরনগর। টলেমির মতে গঙ্গা নদী 5টি মুখ বা মোহনা সবটাই ছিল গঙ্গাহৃদয় এর অন্তর্ভুক্ত। গ্রিক লেখকের বিবরণ থেকে জানা যায় নন্দ রাজাদের আমলে মগধের সঙ্গে গঙ্গাহৃদয়ের সম্পর্ক ছিল। আলেকজান্ডারের আক্রমণের সময় গঙ্গাহৃদয়ের সেনাবাহিনীর সঙ্গে মগধের সেনাবাহিনী যুক্ত ছিল বলে অনুমান করা হয়। রোমান লেখকদের বিবরণ থেকে জানা যায় গঙ্গাহৃদয়ের হস্তি বাহিনী ও সেনাবাহিনী উন্নত ছিল। গ্রিক লেখকের বিবরণ থেকে জানা যায় গঙ্গাহৃদয়ের জাতি ভারতবর্ষের সেরা জাতি। তাম্রলিপ্ত, চন্দ্রকেতুগড়, দেগঙ্গা প্রভৃতি স্থানের সঙ্গে গঙ্গাহৃদয়ের সুসম্পর্কের কথা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাদৃশ্য থেকে জানা যায়। এরপরে 5 লেগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে সমাজের কোন কোন শ্রেণীর মানুষ নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল ও কেন? এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে ব্রাহ্মণ্য ধর্ম ও বেদের বিরোধিতা করে যে নতুন ধর্মমতগুলি উদ্ভব হয়েছিল তাকে নব্যধর্ম আন্দোলন বলা হয়। নব্যধর্ম আন্দোলনের সমর্থক সমাজে বিভিন্ন অংশের মানুষ যেমন ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্ররা নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল। এদের সমর্থনের কারণগুলি হলো 1 ক্ষত্রিয়দের সমর্থন। এই সময় লোহার অস্ত্রশস্ত্র তৈরি হওয়ার ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা বেড়েছিল, তাই তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করেছিল আর নবধর্মকে সমর্থন করেছিল। এরপরে 2 আছে যেটা বৈশ্যদের সমর্থন। এই সময় কৃষি উৎপাদন বেড়েছিল, ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে প্রসার হয়েছিল। ব্রাহ্মণ্য ধর্ম কৃষক ও ব্যবসায়ী বা বৈশ্যদের কাজে বাধা সৃষ্টি করত বলে তারা নবধর্মকে সমর্থন করেছিল। শূদ্রদের সমর্থন ধর্মের নামে আড়ম্বর, অনুষ্ঠান ও জাতিভেদ প্রথার জন্য সাধারণ মানুষ বৈদিক ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা ও নবধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল। এরপরে 2 আছে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক। তার আমলে শিল্প, শিক্ষা ও সংস্কৃতির চরম উন্নতি সাধিত হয়েছিল। সামরিক দক্ষতা ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ছিল তার অন্যতম কীর্তি। রাজ্য জয় সম্রাট কনিষ্ক ভারত ও ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তার করেন। ভারতে তার সাম্রাজ্য সীমা ছিল উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত এবং পূর্বে বিহার থেকে পশ্চিমে সিন্ধু পর্যন্ত। ভারতের বাইরে পামির মালভূমি অঞ্চল, অক্ষু নদীর তীরবর্তী এলাকা, কাবুল, কান্দাহার, সিস্তান ও বেলুচিস্তান কনিষ্কের সাম্রাজ্যভুক্ত ছিল। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বহু বৌদ্ধ মঠের সংস্কার করেন ও অনেক মঠ, কূপ ও চৈত্য নির্মাণ করেন। কনিষ্কের আমলেই কাশ্মীর মতান্তরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সংহতি আয়োজিত হয়। এখানে তিনি হিনজান ও মহাযান ধর্মের মধ্যে বিবাদ মীমাংসা করার চেষ্টা করেন। তার প্রচেষ্টায় মধ্য এশিয়া, নেপাল, তিব্বত, কোরিয়া, চীন ও জাপানে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে। শিল্পের বিকাশ স্থাপত্য ভাস্কর্য শিল্পের জন্য কনিষ্ক রাজত্বকাল বিশেষভাবে উল্লেখযোগ্য। তার আমলে গান্ধার ও মথুরা শিল্পরীতি আবির্ভাব হয়। প্রধানত বৌদ্ধ বিহার নির্মাণের ক্ষেত্রে এই রীতির প্রয়োগ দেখা যায়। পেশোয়ারে নির্মিত বৌদ্ধদের বিখ্যাত চৈত্যটি এই আমলে নির্মিত। এছাড়া অসংখ্য বিহার ও স্তূপ এ সময় নির্মিত হয়। সাহিত্য ও সংস্কৃতি পৃষ্ঠপোষক কনিষ্ক সাহিত্য সংস্কৃতির অনুরাগী ছিলেন। তার আমলে অধিকাংশ বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত হয়। তার রাজসভার বিখ্যাত সংস্কৃতি পণ্ডিত ছিলেন অশ্বঘোষ,
তিনি ছিলেন একাধারে কবি, দার্শনিক ও নাট্যকার। তার লেখা বিখ্যাত গ্রন্থ বুদ্ধচরিত। কনিষ্কের রাজসভার অন্যান্য বিখ্যাত ব্যক্তিবর্গ হলেন দার্শনিক নাগার্জুন, বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, আয়ুর্বেদ শাস্ত্রবিদ রেক এবং স্থপতি এজেসিলাস। নাগার্জুন বৌদ্ধ মহাযান মতের ব্যাখ্যা গ্রন্থ প্রজ্ঞাপারমিতা সূত্র রচনা করেন। কনিষ্কের আমলে রেক ও সুশ্রুত যথাক্রমে ভেষজবিদ্যা ও শল্য চিকিৎসার খ্যাতি অর্জন করেছিলেন। সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও বৌদ্ধ ধর্মের প্রসারে সম্রাট কনিষ্কের অবদান ছিল অনস্বীকার্য। এরপরে তিনি গেছে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও। এর উত্তরটি হলো ঋগ্বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল পরিবার। নারীদের সামাজিক মর্যাদার স্বীকৃতি ছিল। পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কিছুটা হ্রাস পায়। বৈদিক যুগে নারীদের অবস্থা। ঋগ্বৈদিক সমাজে নারীদের অবস্থা। ঋগ্বৈদিক সমাজে কন্যা সন্তানকে উপযুক্ত মর্যাদা দেওয়া হতো। এ যুগে নারীরা বেদ চর্চা করতে পারতেন। নারীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা ছিল। সমাজে নারীরা পুরুষদের সহধর্মিণী ও সহকর্মিণী হিসাবে কাজ করত। গৃহস্থালির ব্যাপারে এরা সর্বময় কর্ত্রী ছিল। নারীরা পুরুষদের সঙ্গে ধর্মাচরণ, সাহিত্যচর্চা, যুদ্ধবিদ্যা ও অসিচালনা, সভা সমিতিতে যোগদান ও অন্যান্য কর্ম সম্পাদন করত। অধ্যাপনা এবং তর্কযুদ্ধেও নারীদের যোগদান লক্ষণীয়। সমাজে পর্দা প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রভৃতি কুপ্রথা প্রচলিত ছিল না, তবে বিধবা বিবাহ সামাজিকভাবে স্বীকৃত ছিল। বিশ্ববরা, অপলা, ঘোষা, লোপামুদ্রা প্রমুখ নারীরা বিদ্যাচর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা। পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা অনেকটা খর্ব হয়। এই যুগে সমাজে পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় নারীদের ধর্মীয় অধিকার কমে যায়। তারা উপনয়নে অধিকার হারায়। নারীদের রাজনৈতিক অধিকার ও সম্পত্তির অধিকার খর্ব হয়। সমাজে বহুবিবাহ, বাল্যবিবাহ ও প্রণপ্রথার প্রকোপ বাড়ে। সতীদাহ প্রথা কঠোর হয়। তবে এই সময় নারীরা উচ্চশিক্ষায় পিছিয়ে ছিলেন না। অনেক নারী সমাজ সারা জীবন অবিবাহিত থেকে দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন। তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। আবার অনেকে বিয়ের পূর্বে পর্যন্ত বিদ্যাচর্চা করতেন। এদের বলা হতো সদ্যোদাহা। এ যুগে কৃতি মহিলাদের মধ্যে গার্গী ও মৈত্রেয়ী উল্লেখযোগ্য। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ে যে 4 দাগে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।